ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি আক্রমণের উপর আরো অনেক কথা বলা বাকি আছে এবং এগুলো জানা আমাদের দরকার। এগুলো আলোচনা করব আজকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর আপনাদের আগেই আবার জানিয়ে দিচ্ছি, আমার অনুষ্ঠান পুরোটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। যুদ্ধের অনেক রকম অগ্রগতি হয়েছে যেটা সম্পর্কে আমরা অবগত নই, অনেকেই নন। সেজন্য নতুন করে আবার সেই যুদ্ধের কথা বলা। একটা ইসরায়েলের একটা অন্যতম প্রধান শত্রু ইসরায়েলের উত্তর দিকে লেবাননে হেজবুল্লাহ সম্পর্কে অনেকেরই ধারণা খুব ক্ষীণ। হেজবুল্লাহ, যেটা আমি বলেছি, 1,00,000-এর উপর তাদের সৈন্য সংখ্যা এবং ফর্মিডেবল। তাদের কাছে যে অস্ত্র রয়েছে, ইরানিয়ান মিসাইল এবং ট্যাঙ্ক বিধ্বংসী যে অস্ত্রগুলো রয়েছে, সেগুলো যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে তারা ব্যবহার করছে, একবার তারা দেখালো 2006 সালে নাসরুল্লাহ, এবং তারপরে নাসরুল্লাহর পরে এখন ওই একই জিনিস হেজবুল্লাহ ধরে রেখেছে। একদিনে গতকাল 25শে মার্চ একদিনে ইসরায়েলের উপর তারা 87 বার হামলা করেছে এবং ইসরায়েলের 21টা খুবই দামি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে, যেটা আরব ইসরায়েল যুদ্ধে 1948 থেকে অদ্যাবধি এই 77 বছরে যেটা ঘটেনি, সেটা এখানে হেজবুল্লাহ করে দেখাচ্ছে। সুতরাং শুধু যে ইরান ইসরায়েলকে মার দিচ্ছে সেটাই মুখ্য খবর না, হেজবুল্লাহর হাতে মার খাচ্ছে 21টা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে এবং কমপক্ষে 100 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে 21টা ট্যাঙ্কের ভিতরে। গড়ে 5 জন করে থাকলে তো 4-5 জন করে ছিল 100 জনের মতো। এবং ফরাসি প্রেসিডেন্ট মার্কস, তিনি ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছেন যে লেবাননের উপর যেন আক্রমণ না করা হয়, কারণ লেবানন খ্রিস্টান মেজরিটি একটা দেশ এবং এটা ফরাসি কলোনি ছিল। ফ্রান্সের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক আছে, সেটাও মনে রাখতে হবে। এবং হেজবুল্লাহর যে বর্তমান প্রধান নাঈম কাসিম, তিনি বলেছেন এই যুদ্ধ থামবার নয়, ইসরায়েলের সঙ্গে যারা যে চুক্তি করুক আমরা যুদ্ধ চালিয়ে যাব, এবং ইরানেরও সেখানে অ্যাপ্রুভাল রয়েছে। ইরান হেজবুল্লাহকে প্রত্যক্ষভাবে সাহায্য করছে এবং হেজবুল্লাহ ইতিমধ্যে আইডিএফ এর হেডকোয়ার্টারে হামলা করেছে, ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এবং হিজবুল্লাহর উপরে শুধু ইসরায়েলি সরকার নয়, লেবানিজ সরকারও ভীষণ খাপ্পা। কিন্তু তারা ইরানিয়ান অ্যাম্বাসেডারকে লেবানন পার্সোনা নন গ্রাটা ডিক্লেয়ার করে বের করে দিয়েছে। তবে যে ডেভেলপমেন্ট লেবাননে হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বলছি যে আমরা জানি 1982 সালে যখন লেবাননে একটা গৃহযুদ্ধ চলছিল, যখন 1982 সালে ইসরায়েল লেবানন বৈরুত দখল করে নিয়েছিল, তখন প্যালেস্টিনিয়ানদের পিএলও প্রধান ছিলেন ইয়াসির আরাফাত। তিনি কোনোভাবে জীবন রক্ষা করে তিউনিসিয়ায় পালিয়ে যান, কিন্তু সেখানে হাজার হাজার প্যালেস্টিনিয়ানদের হত্যা করে ইসরায়েলি সৈন্যরা আর লেবানিজ খ্রিস্টান এবং ইসরায়েলি সেনাবাহিনী হাজার হাজার পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল। কিন্তু এইবার ঘটনা অন্য খাতে বইছে, যে জন্য বলছি লেবানন এবং হেজবুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ। লেবাননের খ্রিস্টানরা তারা হেজবুল্লাহর সঙ্গে যোগ দিয়েছে। তারা বলছে হেজবুল্লাহ আমাদের সবসময় রক্ষা করে, হেজবুল্লাহ ছাড়া আমাদের উপায় নেই এবং আমরা হেজবুল্লাহর সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব। তো হেজবুল্লাহ আপাত দৃষ্টিতে একটা খ্রিস্টান মুসলিম মিলিশিয়া, কিন্তু তার সঙ্গে খ্রিস্টানরাও যোগ দিয়েছে। সুতরাং এদের সংখ্যা
1,00,000-এরও বেশি, মানে সামরিক শক্তি, 6 ডিভিশন ট্রুপস। এটা চারটিখানি কথা না। ইসরায়েল যখন ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত, তখন তার উত্তর দিকে 6 ডিভিশন সেনাবাহিনী, খুবই দুর্ধর্ষ এবং ট্রেইনড এবং মারণাস্ত্র দিয়ে সজ্জিত, তারা ইসরায়েলের উপর হামলা করছে। ইসরায়েলের আইডিএফ এর হেডকোয়ার্টারেও তারা মিসাইল ছুটছে। সুতরাং ইরান আবার বলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, তোমরা যত চুক্তি করো, আমাদের যে দাবি সেগুলো তো ইরান বললই, ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে, গাজাকে স্বায়ত্তশাসন দিতে হবে। ইরান একটা পয়েন্টে খুব কনসেশন দিয়েছে আমেরিকাকে। ইরান আগে বলেছিল যে এই এলাকায়, মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন ঘাঁটি থাকতে পারবে না। নতুন ইরান যে প্রস্তাব দিয়েছে, তাতে মার্কিন ঘাঁটি না থাকার সম্পর্কে ইরান নিশ্চুপ। কারণটা আপনারা বুঝতেই পারছেন যে ওখানে আর কোনো মার্কিন ঘাঁটি টিকে নেই, সবগুলো ইরান ধ্বংস করে দিয়েছে। তো ঘাঁটি নতুন করে বানানোর আগে আরব দেশগুলো, মনে করেন বাহরাইন, কাতার, কুয়েত, ইউএই, সৌদি আরব, তার সেই সরকারগুলোর অনুমতি লাগবে। তারা কি অনুমতি দেবে? যদিও আমরা দেখছি ইউএই এবং সৌদি আরবের সরকার এবং বাহরাইন বলছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু তারা আমেরিকাকে আবার ঘাঁটি করার অনুমতি দেবে বলে আমাদের মনে হয় না। সুতরাং ইরান এখানে বলছে না যে ঘাঁটিগুলো আমরা বন্ধ করে দেব। ইরান যা দাবি করছে যে আমাদের যে সহযোদ্ধা আবার চলে আসছে, হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি এবং গাজাতে হামাস, এদের উপর আক্রমণ করলে সে আক্রমণ ইরানের উপর আক্রমণ বলে গণ্য করা হবে। এবং ইরান আরো বলে দিয়েছে যে হিজবুল সঙ্গে, হুতির সঙ্গে এবং ইরাকি রেজিস্ট্যান্স এবং হামাসের সঙ্গে ইরান কোনোদিনও সম্পর্কচ্যুত করবে না। তো এদিকটা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, মানে অলরেডি ইরানিয়ান মিসাইল আক্রমণে তেল আবিব, হাইফা এবং অন্যান্য এলাকায় যে ধ্বংস হচ্ছে, সেটাই এখন ইসরায়েলিরাই ভিডিও করে সারা পৃথিবীর, মানে এক ধরনের সমর্থন আদায়ের জন্য ওই ভিডিওগুলো তারা শেয়ার করছে। এবং এক ইসরায়েলি মহিলার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। তিনি লাইভে এসে বলছেন, দেখো এই যে দালান কোঠা, যে বিল্ডিং গুলো ভেঙে পড়ে আছে, এটা গাজা না, এটা তেল আবিব, আমাদের প্রাণের শহর, আমাদের প্রিয় শহর লেবান, কি বলে, তেল আবিবের কি অবস্থা করেছে দেখো ইরানিয়ানরা। এটা কিন্তু গাজার চিত্র না, এটা তেল আবিবের চিত্র। তাদের ব্যর্থ প্রয়াস, ইসরায়েলিরা মনে করে সারা দুনিয়ার কাছে যদি তারা তেল আবিব আর হাইফার করুণ চিত্র তুলে ধরে, তাহলে সবাই তাদের সমর্থনে এগিয়ে আসবে। আপনারা কদিন আগে ছবিতে দেখেছেন, রিপোর্ট পড়েছেন, গাজাতে একজন ইসরায়েলি, একজন প্যালেস্টিনিয়ান সৈনিকের, হামাসের একজন সৈনিকের 1 বছরের একটা বাচ্চা, 1 বছরেরও কম বয়স, তাকে ইসরায়েলি সৈন্যরা জ্বলন্ত সিগারেট দিয়ে তার পায়ে ছ্যাঁকা দিচ্ছে। কারণ 1 বছরের বাচ্চা কি দোষ করেছে? তার বাবাকে ইসরায়েলের ইন্টারোগেট করছে। তার বাবার কাছে তথ্য সংগ্রহের জন্য একটা 1 বছর বয়স্ক প্যালেস্টিনিয়ান বাচ্চাকে তারা সিগারেট দিয়ে পুড়িয়ে যন্ত্রণা দিচ্ছে, যাতে বাবা ওই বাচ্চার যন্ত্রণা সহ্য করতে না পারে, তথ্যগুলো বলে দেয় ইসরায়েলের কাছে। এই রকম অমানসিক ব্যবহার করছে ইসরায়েলি সৈন্যরা এখনো গাজাতে। সেখানে গাজায় যে হামাসের ভূমিকা এবং লেবাননে যে হিজবুল্লাহর ভূমিকা, সেটাকে গৌণ করে দেখার কোনো অবকাশ নেই। মানে হিজবুল্লাহ ভীষণ রকম মার দিচ্ছে এবং ইসরায়েল পর্যুদস্ত, আর ইরান যে মার দিচ্ছে সেটা তো তারা ভিডিও করেই দেখাচ্ছে, ভিডিওতে বলছে দেখো কি অবস্থা আমাদের। আরেকটা ভালো খবর ওখান থেকে আসছে, কাতার এখন নিরপেক্ষতা গ্রহণ করেছে। কাতার এই ইসরায়েল ইরান যুদ্ধে তারা কোনো সাইড নিচ্ছে না। ফলে
কাতারের উপর ইরানের কোনো হামলা হচ্ছে না, এবং কাতারে কয়েক লক্ষ বাংলাদেশি কাজ করেন, তারা নিরাপদে সেখানে কাজ করতে পারবেন। তবে তেলের মূল্য বৃদ্ধি বাংলাদেশের জন্য সৌভাগ্যক্রমে অতটা বড় দুর্যোগ ডেকে আনবে না, কেননা আমাদের বাড়ির যে চুলোগুলো রান্না বান্না হয় আমাদের দেশীয় গ্যাস দিয়ে, সুতরাং গাড়ি চালানোর জন্য এলএনজি লাগে, সেটা ইম্পোর্টেড হয়। আর পেট্রোল ব্যবহার করে আমাদের মোটর বাইকগুলো, মোটর সাইকেল। তো এজন্য বিরাট একটা এনার্জি ক্রাইসিস হবে, সেটা আমরা ওভার এস্টিমেট করেছিলাম আগে অনেকেই, যে মেট্রো ট্রেন এগুলো বিদ্যুতে চলে, তারপরে কয়লা দিয়ে বিদ্যুৎ জেনারেশন হয় আমাদের অনেকগুলো কোল প্লান্ট, যদিও এনভায়রনমেন্টালি খুব ফ্রেন্ডলি না, তবে আমাদের কয়লা দিয়ে বিদ্যুৎ চলে, এবং ভারত থেকে আমরা বিদ্যুৎ আনছি, ভারত উঁচু দরে বিক্রি করছে, আমরা কিনছি। সুতরাং আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো একেবারে তেল নির্ভর না। সুতরাং আমাদের এমন একটা দুর্যোগ হবে যদি যুদ্ধ চলে, হয়তো সৌদি আরব থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, ইউএই থেকে বাঙালি ওয়ার্কাররা চলে আসবেন, তবে আমরা সেটা সামাল দিতে পারবো ইনশাআল্লাহ। এখন এই যুদ্ধের ব্যাপারে যে শান্তি চুক্তির কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন 15 দফা, যেটা ইরান বলছে আসলে 15 দফা না, এটা 12 দফা। তবে এই 12 দফা তারা এগ্রি করছে না, তারা বলছে যে আমাদেরকে তোমরা ক্ষতিপূরণ দাও, নো ওয়ার ট্রিটি করো, এবং প্যালেস্টিনিয়ানদের স্বায়ত্ত শাসন দাও। ইরান যে দাবিগুলো করছে এটা মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেবে না, এবং ইরান আলোচনায় আসবে না, কেননা ইসরায়েল বলছে, নেতানিয়াহু বলছে আমরা কোন রকম আলোচনায় বিশ্বাস করি না। ইরান বলবে যে ওদের প্রতিদ্বন্দ্বী শত্রু হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, ইসরায়েল যদি আলোচনা না আসে তাহলে আমরা কেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব। তবে ডোনাল্ড ট্রাম্প খুব আশাবাদী, তিনি বলেছেন সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, পাকিস্তানে আলোচনাটা হবে, পাকিস্তানও হোস্ট করতে রাজি হয়েছে, যে ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের ভেতরে আলোচনা হবে, এবং তারা বলে দিয়েছে ইরানের স্পিকারকে নিয়ে আসবে। এবং ভারতের এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটা খুবই নাস্টি রোল প্লে করছেন। তিনি বলছেন, এই শব্দটা ব্যবহার করছেন, পাকিস্তান একটা দালাল রাষ্ট্র, হিন্দিতেই বলেছেন দালাল রাষ্ট্র, কেননা তারা ইরান এবং ইসরায়েলের আমেরিকার ভিতরে যে গন্ডগোল, ঝগড়া, যুদ্ধ, সেখানে মধ্যস্থতা করতে চায়। কিন্তু ভারত কিছুদিন আগেও তো তারা বলেছে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সেখানে ভারত মধ্যস্থতা করবে। মধ্যস্থতা করা একটা দেশের গুরুত্ব বাড়িয়ে দেয়, এতে সে দেশ দালাল হয়ে পড়ে না। কিন্তু দিল্লি যেহেতু সিনে নেই, মোদিকে ডিঙ্গিয়ে শাহবাজ শরীফের মাধ্যমে আমেরিকা নেগোশিয়েট করছে যে আমরা ঠিক করেছি এখানে আমরা হরমুজের ব্যাপারে আলাপ করব, যুদ্ধের ব্যাপারে আলাপ করব, যেটা আমি গতকাল একটা ভিডিওতে বলেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এখন হরমুজ প্রণালী খুলে দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখা। যুদ্ধ শুরুর সময় কিন্তু বলেছিল ইরানের আমরা রেজিম চেঞ্জ করব, আমি ঠিক করে দেব কে ইরানে শাসন করবে। সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প পেচোপা হয়েছে, এখন হরমুজ স্ট্রেইট খুলে দিতে হবে। এবং পাকিস্তান দালাল রাষ্ট্র বলছে ভারত, তবু ইরান দয়া করে ভারতের কয়েকটা জাহাজ ছেড়ে দিয়েছে, এখনো 20টার উপর ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীর ভিতরে আটকে পড়ে আছে। কারণ নরেন্দ্র মোদী এই যুদ্ধ শুরুর আগে ইসরায়েলে গিয়ে যেভাবে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্কের কথা বলল, তাতে ইরান আদৌ খুশি নয়, ইরান খুবই নারাজ ভারতের প্রতি, নরেন্দ্র মোদীর প্রতি। এবং জয়শঙ্কর যে ভাষা ব্যবহার করছেন সেটা নিয়ে ভারতীয় পর্যালোচক বৃন্দ এবং সাংবাদিকেরা জয়শঙ্করকে একচোট নিয়েছে। একজন বলল, জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্পের ভাষায় কথা বলেন, ডিপ্লোমেসিতে এই ধরনের ভাষা ব্যবহার করা যায় না, করা হয় না। এবং
পাকিস্তানের যে রোল, সেটাও ভারতীয় সাংবাদিকরা বলেছেন, সেই মানে 1971 সাল থেকে পাকিস্তান মধ্যস্থতা করেছে, যে চীনের সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন ঘটেছে, সেটা হেনরি কিসিঞ্জারকে পাকিস্তানি বিমানে করে তারা বেইজিং পাঠিয়েছিল 71 সালে এহিয়া খান। এবং পরে আফগানিস্তানের তালেবানদের সঙ্গে যে যোগাযোগ, রাশিয়া যখন আক্রমণ করলো আফগানিস্তান, তখন পাকিস্তান আমেরিকার পক্ষে গিয়ে যুদ্ধ করলো। সুতরাং পাকিস্তানের একটা ভূমিকা আছে। পাকিস্তান দালাল রাষ্ট্র বলে রিজেক্ট করে দিলেই হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে যথেষ্ট গুরুত্ব দেয় এবং চীনের সঙ্গে পাকিস্তানের সখ্যতা খুব বেশি। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেটা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা জানে। তা সত্ত্বেও পাকিস্তানের সেনাপ্রধানকে ডোনাল্ড ট্রাম্প ডেকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ করে খাওয়ান, এটা ভারতের গাত্রদাহের কারণ। ভারত মনে করেছিল ভারত এবং আমেরিকা মিলে পাকিস্তানকে সাহায্য করবে, কিন্তু পাকিস্তান যে গুরুত্বপূর্ণ দেশ, সৌদি আরবের সঙ্গে এবং তুরস্কের সঙ্গে যে তাদের ডিফেন্স এগ্রিমেন্ট রয়েছে, সেজন্য পাকিস্তানকে আমেরিকা যথেষ্ট গুরুত্ব দেয়। সেখানেই ভারতের গাত্রদাহ। তবে জয়শঙ্করের কথাগুলো কেউ ভালোভাবে নিচ্ছে না, আমেরিকাও নিচ্ছে না, খোদ ভারতীয়রা বলছে খুবই নিন্দনীয় ভাষায়, খুবই আপত্তিকর ভাষায় জয়শঙ্কর পাকিস্তানকে দালাল রাষ্ট্র বলেছেন। ভারতীয় অ্যানালিস্টরা বলছেন যে নরেন্দ্র মোদী যদি এতই ক্লাউড থাকতো ওয়াশিংটনে, তাহলে ডাইরেক্টলি ডোনাল্ড ট্রাম্পকে কেন বলেন না যে আপনারা পাকিস্তানকে নিমন্ত্রণ করেন না, পাকিস্তানকে ডাকবেন না এই ইরানের সঙ্গে যে আমেরিকার দ্বন্দ্ব, সেটা ঝগড়া মিটানোর জন্য। আমেরিকাই ভালো জানে, শুধু আমেরিকাকে না বলে এখন জয়শঙ্কর পাকিস্তানকে দোষারোপ করছে যে পাকিস্তান একটা দালাল রাষ্ট্র। কেন ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই ইররেলেভেন্ট হয়ে গেছে, একটা অপ্রয়োজনীয় মানে দেশ, যার সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন বা সুপার পাওয়াররা নেগোশিয়েট করতে চায় না। ইতোমধ্যে ইরানিয়ানরা কি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের 20টা বিমান ফেলে দিয়েছে। লেটেস্ট হচ্ছে তারা একটা F-18 বিমানও ভূপাতিত করেছে। F-35, F-16, F-15, তারপরে F-18, এগুলো নাম করা ফাইটার বোমারু বিমান আমেরিকার, যেগুলোকে তারা শেষ করে দিচ্ছে। এখন সমস্যা তো শুধু ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নয়, ইরানের সঙ্গে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর এবং ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, 3টা যুদ্ধ হচ্ছে বলতে হবে। হিজবুল্লাহ একটা ফোর্স, সেটা মনে রাখতে হবে। ইরান ভার্সেস ইসরায়েল, ইরান ভার্সেস ইউএস, ইসরায়েল ভার্সেস হিজবুল্লাহ। সেখানে পাকিস্তান নেগোশিয়েট করবে, ইরান তার স্পিকারকে নিয়ে আসবে, জেডি ভ্যান্স মার্কিন ভাইস প্রেসিডেন্ট আসবেন। এ ধরনের পরিকল্পনা করা মানে এক ধরনের আকাশ কুসুম চিন্তা করা। ইরান যদি রাজি না হয় তাহলে কোনো আলোচনা হবে না এবং যুদ্ধ জারি আছে, যুদ্ধ চলবে। কালকে যেটা বলেছি, যুদ্ধ সমাপ্তি হওয়ার কোনো ঘটনা না হঠাৎ করে। তবে আমাদের বাংলাদেশের একটু সচেতন থাকতে হবে, সক্রিয় থাকতে হবে এবং আমাদের আন্তর্জাতিক সম্পর্ক এভাবে গড়তে হবে যেন আমরা কোনো দিকে বেশি করে ঝুঁকে না যাই। ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, এই পলিসি বাংলাদেশকে টিকিয়ে রাখতে হবে। তবে চীনকে নারাজ করে কোনো পররাষ্ট্রনীতি বাংলাদেশ অবলম্বন করলে ইরান সহ ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে এবং ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হলে এখানে এনার্জি ক্রাইসিস হবে। কেননা ওই যে হরমুজ প্রণালী দিয়ে আমাদের বেশিরভাগ তেল আসে। শুধু ইরানকে নারাজ করা কোনোভাবেই নারাজ করা যাবে না। সর্বশেষে আমি আজ বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবাইকে স্বাধীনতার অভিনন্দন জানাচ্ছি। আমরা কত 54 বছর পড়লাম আমরা স্বাধীনতা লাভের। এই 54 বছরে আমাদের কি অর্জন, খুব কম নয়, তবে আরো বেশি হতে পারত। ইতিমধ্যে দেখলাম দৌলতদিয়াতে একটা বাস ড্রাইভার সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে পানির ভিতরে নিয়ে যায় এবং বহু বাংলাদেশি
যারা হয়তো ঈদের পরে বাড়ি ফিরছিলেন, সেখানে ডুবে তাদের সলিল সমাধি হয়। এটা প্রথম ঘটনা না। এই ঘটনার জন্য আমরা যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত করি। তবে আমি মোটামুটি ধরে নিতে পারি এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরো ঘটবে। আমরা আইন মানতে অরাজি। এখন ড্রাইভারের দোষ দিবেন, না যারা ওখানে সলিল সমাধি যাদের হলো, বাস থেকে কেন নামলো না ফেরি পার হওয়ার সময়? এগুলো পুরনো ঘটনা, নিন্দা করা যায়, তবে পরিবর্তন হবে। জনগণের মনোভাব পরিবর্তন না হলে হবে না। তবে আমরা দুঃখিত, এর জন্য রুহের মাগফিরাত জানাই। সবশেষে আমি আবার আপনাদের স্বাধীনতার জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি ৫৪তম বার্ষিকীতে। এবং আমি মনে করি তারেক রহমানের সরকার মোটামুটি সঠিক পথে এগোচ্ছে। তারা এখন ওই সনদ এবং তথাকথিত গণভোট নিয়ে যে সিদ্ধান্ত নেবেন, সেটা হয়তো অনেকের মনোপুত হবে না। তবে আমি মনে করি গণতন্ত্র ও আইনের শাসনের জন্য তথাকথিত সনদ এবং তথা